আসন্ন ডাকসু নির্বাচনকে ঘিরে উত্তাল ঢাবি, নির্বাচনকে ঘিরে নতুন প্রত্যাশার স্বপ্ন বুনছেন শিক্ষার্থীরা। বাজারে নিত্য পণ্যের দাম আকাশছোঁয়া, সবজি আর ডিমের দামে পুড়ছে বাজার। চিলির অ্যান্টার্কটিক অঞ্চলে 7.5 মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে 10.8 কিলোমিটার গভীরে। তাইওয়ানের সেমিকন্ডাক্টর কোম্পানি টিএসএমসির আয় বাড়ল 40%। এবং চ্যাম্পিয়ন বায়ার্নের ম্যাচ দিয়ে বুন্দেসলিগার মৌসুম শুরু হচ্ছে আজ। দুপুর 1টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। দেশের 7 জেলার ওপর দিয়ে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেয়া হয়েছে সতর্কবার্তা। শুক্রবার আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ ওমর ফারুকের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তি অনুযায়ী সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ পরিস্থিতি আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে আগামী কয়েকদিন দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। আসন্ন ডাকসু নির্বাচন ঘিরে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। দেশের দ্বিতীয় সংসদ খ্যাত এই ছাত্র সংসদ নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে আলোচনা, সমালোচনা, জোর প্রস্তুতিও চলছে রাজনৈতিক সংগঠনগুলোর। দেশের নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে ডাকসু নির্বাচনকে ঘিরে নতুন প্রত্যাশার স্বপ্ন বুনছেন শিক্ষার্থীরা। সবার প্রত্যাশা, দলমত নির্বিশেষে শিক্ষার্থীদের সমস্যাকে প্রাধান্য দেবে এবারে ডাকসু। সিফাত আল ফাহিমের ধারাবাহিক রিপোর্টের শেষ পর্ব আজ। ঐতিহাসিক ভূমিকার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ অর্থাৎ ডাকসুকে অনেকেই বাংলাদেশের দ্বিতীয় সংসদ বলে থাকেন। ভাষা আন্দোলন, 6 দফা দাবি, 1969 সালের গণঅভ্যুত্থান কিংবা 90-এর এরশাদ বিরোধী আন্দোলন, প্রতিটি ঐতিহাসিক সংগ্রামে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়েছে ডাকসু। ডাকসুর ইতিহাস 7 দশকের বেশি সময়। নিয়ম অনুযায়ী এ সময় অন্তত 70 বার ডাকসু নির্বাচন হওয়ার কথা, কিন্তু তা হয়নি। এবারে নির্বাচনটি হতে যাচ্ছে প্রায় 6 বছর পর। 6 বছর আগে যে নির্বাচনটি হয়েছিল সেটি আবার হয়েছিল প্রায় 3 দশক পর। আসন্ন ডাকসু নির্বাচনকে ঘিরে সরগরম হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। করিডোর থেকে ক্যাফেটেরিয়া, সবখানে শিক্ষার্থীদের আলাপ এখন রাজনীতি আর নির্বাচনী সমীকরণ নিয়ে। সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। তারা শিক্ষার্থীদের কথা শুনতে ও প্রচারণা চালাতে শিক্ষার্থীদের দ্বারে দ্বারে যাচ্ছেন। দেশের নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে ডাকসু নির্বাচনকে ঘিরে নতুন প্রত্যাশার স্বপ্ন বুনছে শিক্ষার্থীরা। হল কেন্দ্রিক রাজনীতি নিয়েও দেখা গিয়েছে ভিন্ন মত। এ বিষয়ে রাজনৈতিক সংগঠনগুলোর অবস্থানও ভিন্ন। শিক্ষার্থীদের জন্য আমাদের যে অ্যাসেসমেন্ট আছে, তো আমরা যদি নির্বাচিত হই, একই সাথে আমরা যেমন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের যে স্পিরিট সেটিকে ধারণ করে এবং শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে ধারণ করে আমরা ডাকসুর বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করব এবং পাশাপাশি ডাকসুতে যাতে আরও আধুনিক এবং কার্যকরী এবং শিক্ষার্থীদের প্রতিনিধিত্বের উপযুক্ত করে গড়ে তোলা যায়, সেজন্য যেরকমভাবে কাজ করা দরকার এবং যেভাবে শিক্ষার্থীদের সচেতন করা এবং শিক্ষক কর্মকর্তা তাদেরকে সচেতন করা দরকার, সেই দিকে আমরা কাজ করার চেষ্টা করব। এখন ক্যাম্পাসের অনেক ধরনের সমস্যা আছে, আমরা ইতিমধ্যে আইডেন্টিফাই করেছি, শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। আমরা কোনো কনক্রিট মন্তব্য এখন করতে চাচ্ছি না। বিশেষত আমরা জানি যে অনেক সমস্যাগুলো রয়েছে, এই সমস্যাগুলোকে আসলে কিভাবে দীর্ঘমেয়াদে সমাধান করা যায়। বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলো রাতারাতি আসলে পরিবর্তিত হয়ে যাওয়া সম্ভব না, চেঞ্জ হয়ে যাওয়া সম্ভব না। আমাদের পরিকল্পনা থাকবে যে দীর্ঘমেয়াদে কিভাবে কাজগুলো করা যায়। আমরা বিভিন্ন সময়ে চমকপ্রদ কিছু কাজ দেখেছি যেগুলোর আসলে দীর্ঘমেয়াদে কোনো ফলাফল নাই। কিন্তু বর্তমানে আমরা যে পরিস্থিতি দেখতে পাচ্ছি তাতে আমরা উৎকণ্ঠিত।
আমাদের তরফ থেকে বারবার করে বলা হয়েছিল ডাকসুর গঠনতন্ত্র সংশোধন করতে, তারা তা করেননি। আমরা বারবার দাবি করেছিলাম, শেষমেশ আমরা ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের পক্ষ থেকে 2টি মৌলিক দাবি করেছিলাম যে যদি আপনারা ডাকসুর গঠনতন্ত্র বদলাতে অক্ষমই হন তাহলে অন্ততপক্ষে 2টো জিনিস করুন। এক, ডাকসুকে ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করুন, একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করুন, এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার ডাকসুর যে গঠনতন্ত্র পরিবর্তনের অধিকার তা হয় নির্বাচিত ডাকসুর হাতে ছেড়ে দিন, না হলে গণভোটের হাতে ছাড়ুন। তার কোনোটি তারা করতে সম্মত হননি। ইতিমধ্যে ডাকসু নির্বাচনকে ঘিরে চলছে নানা প্রস্তুতি। কিভাবে সুষ্ঠু আয়োজনের মধ্যে দিয়ে শেষ করা যায় নির্বাচনটি, তাই নিয়েও দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। তবে আসন্ন ডাকসু নির্বাচনকে ঘিরে দলমত নির্বিশেষে শিক্ষার্থীদের সমস্যাকেই প্রাধান্য দেবে, এমনটাই প্রত্যাশা সকলের। রাজধানীর খুচরা বাজারে নিত্যপণ্যের দাম যেন আকাশছোঁয়া। এক হালি ডিম বিক্রি হচ্ছে 50 টাকায়, আর ডজন প্রতি 150 থেকে 155। সবজির বাজারেও পরিস্থিতি একই। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্রই দেখা গেছে। কাঁচা পেঁপে ছাড়া 70 টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। ব্রয়লার মুরগি কেজি প্রতি 170 থেকে 180, আর সোনালী মুরগি 300 থেকে 320 টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতাদের অভিযোগ, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে মাঠ থেকে সবজি তুলতে পারছেন না চাষিরা। ফলে বাজারে পণ্যের সরবরাহ কমে গেছে আর দাম বেড়েছে কয়েক গুণ। বর্তমানে বাজারে পটল কেজি প্রতি 80 থেকে 100, টমেটো 150 থেকে 180, করলা 100 থেকে 120, চিচিঙ্গা 80, আর শসা, ঝিঙ্গা ও ধুন্দল 100 টাকায় বিক্রি হচ্ছে। সবচেয়ে চড়া দাম এখন কাঁচা মরিচের, প্রতি কেজি বিক্রি হচ্ছে 200 থেকে 320 টাকায়। অথচ কয়েকদিন আগেও কাঁচা মরিচের দাম ছিল 150 থেকে 160 টাকা। ক্রেতারা বলছেন, প্রতিদিনের বাজার দর এখন নিম্ন আয়ের মানুষের সাধ্যের বাইরে চলে যাচ্ছে। সবচেয়ে তরকারির দাম আরো বেশি, সবজির দাম অনেক বেশি। মনে হইতেছে যে বৃষ্টি বদল পড়ছে, ক্ষেত নষ্ট হয়ে গেছে, কম উৎপাদন কম হইতেছে, যার কারণে দাম বাড়তেছে। সবজি তো দাম 70 টাকা 60 টাকা, রাই যেমনি পাইতেছে হেমনি দাম নিতেছে। সব কিছুর দাম বেশি, সবের দাম। এখন কি করবো, কওয়ার তো কিছু নাই, সরকার নাই, কেউ নাই, ধরাইয়া নাই, পাকলাইয়া নাই, কেউ রাই যেমনি পায় হেমনি দাম বাড়ায় দেয়। ভাই বাজারের অবস্থা খুবই খারাপ, সবকিছুর দাম অনেক বৃদ্ধি। আপনার বেগুন তো পাচ্ছি না, বেগুনের দাম হচ্ছে 250 করে বেগুন, ওই যে গোলগুলা। আর আপনার মানে শাকসবজি সবকিছুর দাম অনেক বৃদ্ধি। হ্যাঁ, বাজারের অবস্থা অনেক খারাপ। কম ভাই, গত সপ্তাহে এই সপ্তাহে অনেক কম কাস্টমার বাড়তির কারণে কাস্টমার একটু কম আসে, এত জায়গায় সুযোগ আইতে জায়গা। রাজধানীর সরকারি 7 কলেজকে একত্রিত করে গঠিত হয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি DCEU। প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ। শুক্রবার এই পরীক্ষার মাধ্যমে প্রায় 11,500 শিক্ষার্থী 4 বছর মেয়াদী স্নাতক সম্মান কোর্সে ভর্তির সুযোগ পাবেন। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, 2024-25 শিক্ষাবর্ষে মোট আসন সংখ্যা 11,150টি। ভর্তি পরীক্ষা কলা ও সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের 3টি ভাগে নেওয়া হবে। আগের আবেদন, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজে করা হয়েছিল, তা স্বয়ংক্রিয়ভাবে DCEUতে গ্রহণযোগ্য হবে। পরীক্ষার কেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের প্রবেশপত্র এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে। ভর্তি পরীক্ষার ফলাফল, SSC ও HSC নম্বর মিলে মোট 120 নম্বর তৈরি করা হবে মেধাক্রম। বিষয় বরাদ্দ 20 অক্টোবর, ভর্তি শেষ হবে 25 অক্টোবর এবং ক্লাস শুরু 30 অক্টোবর। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাবের 42তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। দিনটির উদযাপনকে ঘিরে সকাল থেকে ক্র্যাব কার্যালয়ে চলছে নানান আয়োজন। শুক্রবার সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের সদস্যরা আনন্দ মিছিল বের করেন। এ সময় ফানুস ও কবুতর উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের শুরু হয়। আয়োজনে সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ সহ সদস্যরা অংশ নেন। দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে সম্পন্ন হবে প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিকতা। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।
রাজধানীর আগারগাঁও অধিক মূল্যে ওষুধ বিক্রি, অবৈধভাবে সড়কের উপরে অস্থায়ী ফার্মেসি স্থাপন সহ বিভিন্ন অপরাধে 4টি ওষুধ দোকানকে অর্থদণ্ড প্রদান করে র্যাব 2-এর ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে নিউরো সায়েন্স হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একজন সেবাগ্রহীতা অভিযোগ দিলে র্যাবের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু হাসান মোবাইল কোর্টের মাধ্যমে 4টি ফার্মেসিকে অধিক মূল্যে ওষুধ বিক্রয় করা ও অবৈধভাবে ফার্মেসি স্থাপন করার অপরাধে অর্থদণ্ড প্রদান করেন। স্বাস্থ্য সেবায় নিয়োজিত বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা টার্গেট করে আজকে মোবাইল কোর্ট পরিচালনা করেছি। আমাদের মোবাইল কোর্ট পরিচালনায় বিজ্ঞ ম্যাজিস্ট্রেট র্যাবের সার্বক্ষণিক আমাদেরকে সহযোগিতা করেছেন। তিনি নিউরোসায়েন্স হসপিটাল পরিদর্শন সহ এখানকার যিনি পরিচালক আছেন, জয়েন্ট ডিরেক্টর, স্টাফ, নার্স এবং যারা সেবাগ্রহীতা তাদের সাথে কথা বলেছেন এবং সব কিছু পর্যবেক্ষণ সাপেক্ষে যেখানে ত্রুটি বিচ্যুতি আছে আমরা তাৎক্ষণিক সতর্ক করেছি। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সতর্ক করেছেন এবং এখানে যারা দালাল শ্রেণী আছেন, যারা রোগী সেবার বিপরীতে হয়রানি করছেন মর্মে অভিযোগ আছে বলে আমরা তদন্ত সাপেক্ষে যাচাই বাছাই সাপেক্ষে আজকে সরজমিনে নিয়ে অভিযান পরিচালনা করলাম। আমরা কয়েকজন অ্যাম্বুলেন্স টার্গেট করেছি, তাদেরকে ধরতে পারিনি, কৌশলে তারা পালিয়ে গেছেন। আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই যে যারা সেবার নামে হয়রানি করার জন্য, জনস্বাস্থ্য বিঘ্নিত করা এবং সেবা গ্রহীতাদেরকে হয়রানি করার জন্য এই যে অ্যাম্বুলেন্স সেবাটাকে জোর করে নেওয়ার জন্য চেষ্টা করেন, র্যাব সার্বক্ষণিকভাবে যেভাবে মানুষের সেবায় নিয়োজিত আছে, আমরা এই অপরাধের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি এবং এই অভিযানটা, ভ্রাম্যমাণ অভিযানটা অব্যাহত থাকবে। আমরা নাগরিক সেবায় দৃঢ় প্রতিজ্ঞ। একই সাথে এখানে যারা অবৈধভাবে ভ্রাম্যমাণ ওষুধ বিক্রি করছেন তাদেরকে সতর্ক করা হয়েছে, জরিমানা করা হয়েছে এবং একজন ওষুধ ক্রেতা তিনি বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ করেছেন যে তার ওষুধ কেনার ক্ষেত্রে হয়রানি করা হয়েছে, বেশি দাম নেওয়া হয়েছে, সেটাও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট। স্থায়ী ক্যাম্পাস নির্মাণ ও কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেছেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাত 12:15টায় অস্থায়ী ক্যাম্পাস গুরুদয়াল সরকারি কলেজ প্রাঙ্গণে তারা বিক্ষোভ করেন। বিক্ষোভ থেকে বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন ঘোষণা করেন শিক্ষার্থীরা। এর আগে বিকেল 5:15টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে রেজিস্ট্রার নায়লা ইয়াসমিন স্বাক্ষরিত একটি নোটিশ শেয়ার করা হয়। নোটিশে বলা হয়, গুরুদয়াল সরকারি কলেজ কেন্দ্রে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা চলমান থাকায় 1980 সালের 42 নম্বর আইন অনুযায়ী 144 ধারা কার্যকর থাকবে। এ সময় বিশ্ববিদ্যালয়ের মূল গেট বন্ধ রাখা, ব্যক্তিগত ও পাবলিক পরিবহন প্রবেশ নিষিদ্ধ করা ও প্রয়োজন ছাড়া প্রবেশ সীমিত রাখার নির্দেশ দেওয়া হয়। এ ঘোষণার পর শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। ক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্যের কার্যালয়, রেজিস্ট্রার ও বিভাগীয় অফিস সহ বেশ কয়েকটি অফিসে তালা ঝুলিয়ে দেন। পরিস্থিতি সামাল দিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর দিলীপ কুমার বড়ুয়া ও কয়েকজন শিক্ষক আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। তবে শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। বিগত কয়েক বছর ধরে নানা কারণে নারায়ণগঞ্জের পোশাক খাতে বেশ অস্থিরতা চলছে। পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে এটা আরও প্রকট আকার ধারণ করেছে। ধাক্কা সামলাতে ব্যর্থ হচ্ছেন শিল্প কারখানার মালিকরা। এই অবস্থায় 5 আগস্টের পর থেকে এ পর্যন্ত 26টি পোশাক কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে। এতে কর্মহীন হয়ে পড়েছেন 5342 জন। সংশ্লিষ্ট সূত্র বলছে, রাজনৈতিক অস্থিরতা, ব্যাংক ঋণের উচ্চ সুদহার, উৎপাদন অপ্রতুলতা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ বিভিন্ন কারণে নারায়ণগঞ্জের পোশাক কারখানাগুলোতে অস্থিরতা বেড়েছে। শ্রমিক আন্দোলনের কারণে ব্যাহত হচ্ছে কারখানার উৎপাদন। ফলে সময় মতো অর্ডার সরবরাহ করতে ব্যর্থ হচ্ছে কারখানাগুলো। সব মিলে চাপ সামলাতে না পেরে কারখানা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন মালিকরা। জেলা শিল্পাঞ্চল পুলিশ কার্যালয় জানায়, বর্তমানে নারায়ণগঞ্জে ছোট বড় মিলিয়ে 1834টি পোশাক কারখানা রয়েছে। বিভিন্ন কারণে গেল বছরের 5 আগস্টের পর থেকে এ পর্যন্ত এক বছরে 26টি পোশাক কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে। এতে চাকরি হারিয়েছেন 5342 জন। 5 আগস্টের পরে এই নতুন সরকার এসেছে শুধুমাত্র এই জন্যই বন্ধ হয়নি। এটা বন্ধ হওয়ার যে উপক্রম হচ্ছিল সেটা বিগত সরকারের আমল থেকেই এই ফ্যাক্টরিগুলি খুব দুর্বল অবস্থাতে চলছিল। তার মধ্যে বৈশ্বিক অবস্থা, যেটা ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, আর সেটার শুরুটা হয়েছিল সেই আমাদের করোনার ভাইরাসের যেই বিভিন্ন বন্ধর, তখন থেকে এটার শুরু। এরপরে আস্তে আস্তে ব্যাংকের ইন্টারেস্ট সেই সিঙ্গেল ডিজিট থেকে অনেকটাই বেড়ে গেল এবং বিভিন্ন
বৈশ্বিক এই কারণে আমাদের অর্ডারগুলিও দিনে দিনে কমতে থাকলো। তো সব কিছু মিলিয়ে তখন থেকে ফ্যাক্টরিগুলো অনেক দুর্বল ছিল। 5ই আগস্টের পরে এটার ধাক্কাটা টোটাল দেশের উপর যেমন পড়লো, তখন অর্ডারপত্র আরও কমে গেল, ব্যাংকিং ইন্টারেস্ট আরও বাড়া শুরু হলো, এবং অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে আইন শৃঙ্খলা ওইরকমভাবে কন্ট্রোল করতে পারতেছিল না। তো সব মিলিয়ে ফ্যাক্টরিগুলো আরও খুব নাজুক অবস্থায় পড়ে একের পর এক ফ্যাক্টরি বন্ধ হওয়া আরেকটু শুরু হলো। জানাবো আন্তর্জাতিক সংবাদ। চিলির অ্যান্টার্কটিক অঞ্চল ও দক্ষিণাঞ্চলীয় ড্রেক প্রণালীতে 7.5 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এ তথ্য জানায়। ভূমিকম্পটি স্থানীয় সময় বৃহস্পতিবার রাত 10:16 আঘাত হানে। এটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে 10.8 কিলোমিটার গভীরে। দেশটির ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার নিশ্চিত করেছে যে এই ভূমিকম্পের ফলে সুনামির কোনো ঝুঁকি নেই। ভূমিকম্পের কেন্দ্র ছিল ড্রেক প্রণালীতে, যা দক্ষিণ আমেরিকা ও অ্যান্টার্কটিকার মধ্যে অবস্থিত একটি প্রায় 500 মাইল চওড়া উত্তাল সাগর প্রণালী, যা আটলান্টিক ও প্যাসিফিক মহাসাগরের সংযোগস্থল হিসেবে পরিচিত। চিলির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা সেনাপ্রেড ভূমিকম্পটিকে মধ্যম মাত্রার বলে বর্ণনা করার পাশাপাশি অ্যান্টার্কটিক অঞ্চলের জন্য সতর্কতামূলক হিসেবে জারি করেছে। চিলির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, দক্ষিণ আমেরিকার মূল ভূখণ্ডের সর্বদক্ষিণের অঞ্চল মাগায়ানেস এর জন্য কোনো ঝুঁকি নেই। $2025 সালের প্রথম 6 মাসে কোম্পানির আয় 40% বেড়ে পৌঁছেছে মাত্র $60.8 বিলিয়ন মার্কিন ডলার বলে জানালো তাইওয়ানের চিপ উৎপাদনকারী জায়ান্ট TSMC। কোম্পানিটির এই প্রবৃদ্ধির পেছনে মূল চালিকা শক্তি হিসেবে কাজ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা AI প্রযুক্তির প্রতি ক্রমবর্ধমান বৈশ্বিক চাহিদা। বিশ্বের সবচেয়ে বড় চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান TSMC স্মার্টফোন থেকে শুরু করে মিসাইল পর্যন্ত নানা প্রযুক্তি পণ্যে ব্যবহৃত সেমিকন্ডাক্টর তৈরি করে। তাদের প্রধান গ্রাহকদের মধ্যে রয়েছে অ্যাপল ও এনভিডিয়া। কোম্পানিটির চেয়ারম্যান ও CEO CC ওই জানান, 2025 সালটি কোম্পানির জন্য রেকর্ড আয়ের বছর হতে চলেছে, কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক চিপের চাহিদা খুবই শক্তিশালী থাকবে বলে তার আশা করছেন। গেল কয়েক মাসে কোম্পানির বিক্রি উল্লেখযোগ্যভাবে বেড়েছে, বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত বিশ্বব্যাপী শুল্ক নীতির প্রেক্ষিতে। ভবিষ্যতে আরও উচ্চ শুল্ক আসতে পারে এই আশঙ্কায় অনেক কোম্পানি আগেভাগেই চিপ মজুত করেছে। এবারে খেলার খবর। ইউরোপের সেরা 5 লিগের 3টি, ইংলিশ প্রিমিয়ার লিগ, ফরাসি লিগ 1 ও স্প্যানিশ লা লিগার নতুন মৌসুম শুরু হয়েছে আরও আগেই। বাকি ছিল শুধু জার্মান বুন্দেসলিগা ও ইতালিয়ান সিরিয়া। আজ শুক্রবার শুরু হয়ে যাবে বুন্দেসলিগাও। 2025-26 মৌসুম শুরু হবে চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের ম্যাচ দিয়ে। বাংলাদেশ সময় রাত 12:30টায় শিরোপা ধরে রাখার অভিযানে আলিয়ান্স অ্যারেনায় আরবি লাইপজিগকে আতিথ্য দেবে বায়ার্ন। আর আগামীকাল শনিবার জেনেও ওলিসের ম্যাচ দিয়ে শুরু হবে ইতালিয়ান সিরিয়া। জার্মান সুপার কাপ ও 2024-25 মৌসুমের বুন্দেসলিগা দাপটের সঙ্গে জেতায় বায়ার্ন এখন আত্মবিশ্বাসে ভরপুর। যদিও ক্লাব বিশ্বকাপের কারণে প্রস্তুতি সেশন কিছুটা ছোট হয়েছে, তবু নিজেদের মাঠে 3 পয়েন্ট দিয়ে শুরু করার ব্যাপারে স্পষ্ট ফেভারিট ভিনসেন্ট কোম্পানির দল। অন্যদিকে নতুন উদ্যমে এই মৌসুমের যাত্রা করতে চায় লাইপজিগ। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আসন্ন ডাকসু নির্বাচনকে ঘিরে উত্তাল ঢাবি, নির্বাচনকে ঘিরে নতুন প্রত্যাশার স্বপ্ন বুনছেন শিক্ষার্থীরা। বাজারে নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া, সবজি আর ডিমের দামে পুড়ছে বাজার। চিলির অ্যান্টার্কটিক অঞ্চলে 7.5 মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে 10.8 কিলোমিটার গভীরে। তাইওয়ানের সেমিকন্ডাক্টর কোম্পানি TSMCর আয় বাড়ল 40%।
এবং চ্যাম্পিয়ন বায়ার্নের ম্যাচ দিয়ে বুন্দেসলিগার মৌসুম শুরু হচ্ছে আজ। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।